গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে প্রাইমারি টেটের এক্সাম আসতে চলেছে তার জন্য ম্যাথের ওপর থেকে আজ 12 নম্বর মক টেস্ট নেওয়া হচ্ছে। তো আজকের সেটে মূলত কিন্তু 30টা অ্যারিথমেটিকের ওপর থেকে কোশ্চেন রাখা হয়েছে। এর আগের দিনের যে সেটটা তোমাদের করানো হয়েছিল সেখানে কিন্তু ম্যাথের ওপর থেকে পেডাগোগির কোশ্চেন করানো হয়েছিল, এবং আজকেও ঠিক রাত 8টার সময় যে ম্যাথের ক্লাসটা হবে সেখানেও কিন্তু ম্যাথের ওপর থেকে পেডাগোগির ক্লাস করানো হবে। তাই প্রত্যেককে বলছি, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ এর আগে ম্যাথের উপর থেকে 11টা সেশন কিন্তু হয়ে গেছে, তারপর ইভিএস এর উপরে 18টা ক্লাস মতো হয়ে গেছে, এছাড়া তোমাদের চাইল্ড স্টাডিজ পেডাগোগির উপর থেকে 6টা থেকে 7টা ক্লাস হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক তোমরা ওপরে আই বাটনে দেখতে পাচ্ছ। এই লিঙ্কের উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা সেখান থেকে করে নিতে পারবে, অথবা এই চ্যানেলের তোমরা প্লে লিস্ট অপশানে চলে আসো। প্লে লিস্ট অপশানের মধ্যে ডাব্লিউবি প্রাইমারি 2023 বলে একটা টার্গেট ব্যাচ পেয়ে যাবে, সেটার উপরে ক্লিক করলে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো পরপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে ম্যাথের ওপর থেকে 12 নম্বর মক টেস্ট। তো 12 নম্বর মক টেস্টের ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, তার পাওয়ারের সংখ্যা দেওয়া আছে, এর একক স্থানীয় অঙ্ক কী হবে, অর্থাৎ এইগুলো যোগ করলে একক স্থানীয় অর্থাৎ ইউনিট ডিজিটে কোন সংখ্যা আসবে। ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি তোমাদের করিয়েছি। আচ্ছা, তোমরা প্রত্যেকে জানো যে কিভাবে মক টেস্ট দিতে হয়। মক টেস্ট দেওয়ার নিয়ম আরও আরেকবার রিপিট করে দিচ্ছি। যখনই তোমাদের সামনে কোশ্চেন ডিসপ্লে হবে, ভিডিওটা পজ করে আগে নিজেরা করার চেষ্টা করবে। অ্যান্সার যদি বার করতে পারো, যদি অঙ্কটা সলভ করতে পারো, ওয়েল অ্যান্ড গুড, তাহলে প্রিপারেশন ভালো আছে। এবং অবশ্যই অ্যান্সার কি আসে দাগ নম্বর সহকারে, অ্যান্সার মানে একের এ হবে না একের বি হবে, একের সি হবে না একের ডি হবে, এইভাবে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি সলভ না করতে পারো, সলভ করে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবে। তো শুরু করছি আজকের মক টেস্টের ফার্স্ট কোশ্চেন। এখানে দেখো 865। তো মাথায় রাখবে, যখনই ইউনিট ডিজিটে 5 থাকবে বা যখনই ইউনিট ডিজিটের লাস্ট ডিজিট 6 থাকবে, ইউনিট ডিজিট মানে কি, ইউনিট ডিজিটকে বাংলাতে বলা হয় ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটকেই বাংলাতে বলা হয় একক স্থানীয় অঙ্ক। তো যখনই ইউনিট ডিজিটে 5 থাকবে বা যখনই ইউনিট ডিজিটে 6 থাকবে, তার পাওয়ার যতই হোক না কেন সেই সংখ্যা হবে। যেমন ইউনিট ডিজিট 6, এর পাওয়ার যদি 1 হয় তো 6 এর পাওয়ার 1 মানে 6ই হয়। 6 এর পাওয়ার 2 মানে কত, 36। তো দেখো ইউনিট ডিজিটে 6 আছে। 6 এর পাওয়ার কিউব মানে কত, 216। দেখো ইউনিট ডিজিটে 6 আছে। একইভাবে 5-এর ক্ষেত্রেও দেখো, 5-এর পাঁচের পাওয়ার যদি 1 থাকে তাহলে ইউনিট ডিজিট 5 হবে। 5-এর পাওয়ার 2 মানে কি, 5 5 25। দেখো ইউনিট ডিজিট 5। 5-এর পাওয়ার 3 হওয়া মানে কি, 5-এর পাওয়ার 3 হওয়া মানে 125। দেখো ইউনিট ডিজিট 5 আছে। 5-এর পাওয়ার 4 হওয়া মানে কি, 5-এর পাওয়ার 4 হওয়া মানে 6, সরি, 5-এর পাওয়ার 4 হওয়া মানে 625 আসবে এখানে, 625। দেখো এখানে ইউনিট ডিজিট 5 আছে, অর্থাৎ 5-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট কিন্তু 5 আসবে। একই অ্যাপ্লাই হবে কোথায়, 6-এর ক্ষেত্রে। এছাড়া 1-এর ক্ষেত্রেও তাই, 1-এর 1 1 কে 1, বা 1-এর পাওয়ার 2 থাকলে সেখানেও 1 হবে, 1-এর পাওয়ার 3 থাকা মানে 1 হবে। এছাড়া 0। এই 4টে সংখ্যার পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট তাই আসবে। তো এখান থেকে আমি যে ইউনিট ডিজিট পাবো, 865 থেকে 5, 615 থেকে আমি 5 পাচ্ছি, 1166 থেকে এখান থেকে পাবো 6, কিন্তু এখানে আছে 4। 4-এর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে, মাথায় রাখবে। 4-এর পাওয়ার 1 হওয়া মানে কি, 4-এর পাওয়ার 1 হওয়া মানে 4। 4-এর পাওয়ার 2 মানে কত, 4-এর পাওয়ার 2 মানে 16। আবার 4-এর পাওয়ার কিউব মানে কত আমরা জানি, 4-এর পাওয়ার কিউব মানে 64। অর্থাৎ এটা আবার রিপিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 4-এর ঘাত যদি 2-এর পর 3 চলে আসে, আবার কিন্তু সেই 3 ঘাত আসা মানে কি, ইউনিট ডিজিট কিন্তু 4 টু দি পাওয়ার 1-এ রিপিট করছে। তো এখানে যে পাওয়ারটা আছে, পাওয়ার কত আছে, 302। তো এই 302কে আমি কত দ্বারা ভাগ করব, আমি ভাগ করব 2 দিয়ে। ভাগ করে যদি ভাগশেষ থাকে, তাহলে সেই যে ভাগশেষটা থাকবে, মানে ভাগশেষ যদি পাওয়া যায়, সেই ভাগশেষটা কিন্তু 4-এর পাওয়ার বসবে। তো এখানে ভাগ করো, 4 1 কে 4, 2 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ কেটে যাচ্ছে, সরি, 2 1 কে 2, এখানে 2 বসলো, 1 0, এখানে 5 2 এ 10, 2 নামলো, 2 1 কে 2। তো এখানে ভাগশেষ কিছু থাকছে না, তার মানে কি হচ্ছে, তার মানে কিন্তু 4-এর ভাগশেষ থাকা না থাকা মানে কি, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কিসের সমান হবে, 4-এর স্কোয়ারের সমান হবে। তো 4-এর স্কোয়ারের সমান মানে কি,
ইউনিট ডিজিট হবে কত 6, তো এখানে বসালাম আমি 2424 থেকে ইউনিট ডিজিট পেলাম কত 6। তো এখানে ইউনিট ডিজিটগুলো প্রত্যেকটার পেয়ে গেছি, ইউনিট ডিজিটগুলো যোগ করো, 6 6 12, 12 আর 5 যোগ করলে 17, 17 আর 5 যোগ করলে কত হচ্ছে 22। তাহলে এখান থেকে ইউনিট ডিজিট কত পেলাম, ইউনিট ডিজিট পেলাম 2। তো দেখো অপশন বিতে আছে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। দুটি সংখ্যা যোগফল বলেছে 20, বিয়োগফল বলেছে 10, সংখ্যা দুটো কি কি হবে? যারা এর আগে 11টা মক টেস্ট যে ম্যাথের উপর থেকে নেওয়া হয়েছে, এই মক টেস্টগুলো যারা দিয়েছো, ভালোভাবে প্র্যাকটিস করেছো। আচ্ছা, একটা কথা বলে রাখি, যখনই মক টেস্ট কমপ্লিট হয়ে যাবে, যে কোশ্চেনগুলো করানো হচ্ছে বাড়িতে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, দরকার পড়লে আরও আরেকবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো যারা এর আগের মক টেস্টগুলো দিয়েছো ইজিলি অ্যান্সার করতে পারবে। কিভাবে করতে পারবে আমি এখানে জাস্ট শর্টকাট ট্রিক দেখিয়ে দিচ্ছি। একটা সংখ্যা হবে 20 প্লাস 10/2, আর একটা সংখ্যা হবে 20 মাইনাস 10/2। কিভাবে আসলো এর আগের মক টেস্টে শিখিয়েছি, সেখান থেকে দেখে নেবে। তো 20 আর 10 যোগ করলে 30/2 মানে কত হচ্ছে 15। আর একটা সংখ্যা 20 থেকে 10 বাদ দিলে 10, 10/2 মানে কত 5। তো একটা সংখ্যা হবে 5, একটা সংখ্যা হবে 15, যেটা আছে অপশন নাম্বার বিতে, অপশন বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা মুখস্থও রাখতে পারো বলতে পারি। এই কারণে বলছি যে তোমাদের এইটুকু পার্ট, এখান থেকে এইটুকু পার্ট বা এই ফুল কোশ্চেনটা এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, বহুবার কোশ্চেনটা রিপিট হয়েছে। তো যদি মুখস্থ রাখতে চাও রাখতে পারো, কারণ এক্সামে কিন্তু তোমরা কিভাবে সলভ করছো সেটা দেখবে না, জাস্ট অ্যান্সারটা দেখবে। তো যাই হোক, মুখস্থ রাখার পাশাপাশি কিভাবে সলভ করতে হয় সেটা দেখে নাও। এখানে 1-এর 5 আছে, তারপর আছে দেখো 999 পূর্ণ 495, 494/495। তো এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। যেমন এখানে একটা এক্সাম্পল দিই, 3 পূর্ণ 1/2 যদি থাকে, একে আমি কিভাবে লিখতে পারি 3 প্লাস 1/2। বা এখানে সাপোজ যদি থাকো 2 পূর্ণ 2/3, তো এটাকে আমি লিখতে পারি 2 প্লাস 2/3। তো এখানেও কিন্তু আমি সেম একইভাবে লিখবো 999 প্লাস 494/495। এটাকে আমি ভেঙে নিলাম, এটাকে ব্র্যাকেট দেবো এই কারণে, কারণ এইটুকু পার্টের সাথে কি আছে 99 কিন্তু গুণ আছে। এবার এখানে দেখো এই 999-কে ভালোভাবে খেয়াল করো, 999-কে আমি যদি 1000 মাইনাস 1 লিখি, কোনো আপত্তি আছে? আপত্তি থাকার দরকার নেই, কারণ 1000 থেকে 1 বাদ দিলে 999 হবে। তো আমি এই 999-কে কি করলাম 1000 মাইনাস 1 লিখলাম, প্লাস 494/495 ইন্টু 99। তো এটা হলো কি সেকেন্ড লাইন, তোমরা সেকেন্ড লাইন হিসেবে করবে। আমি এখানে জাস্ট জায়গা শর্ট বলে আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম একই লাইনের মধ্যে। তারপরের লাইনে দেখো 1-এর 5 প্লাস এখানে এই 99টাকে গুণ করার আগে একটা জিনিস দেখো, 1000টাকে রাখলে তারপর 494/495, এই মাইনাস ওয়ানটাকে এই ডান সাইডে নিয়ে আসলে -1 ইন্টু কি আছে 99। এবার এইটুকু পার্ট, এই যে আন্ডারলাইন করছি, এইটুকু পার্টকে যোগ বিয়োগ করো। তো আমি সাইডে যোগ বিয়োগ করছি 494/495 -1, লসাগু কি 495। তো এখানে হচ্ছে দেখো 494 -495, তাহলে এখান থেকে পাচ্ছ কি -1/495। তাহলে এইটুকু যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো কি 1-এর 5 প্লাস এখান থেকে থাকছে 1000 মানে 1000, মাইনাস এইটুকু যোগ বিয়োগ করলে এখানে পেয়েছি -1/495 ইন্টু কি আছে 99। এবার 99টা ভেতরে গুণ করে দাও। এবার এখানে লিখছি, এখানে দেখো আছে 1-এর 5 প্লাস 99 ভেতরে গুণ করলে কি হচ্ছে 99000 মাইনাস 99 যদি আমি এখানে গুণ করি, তাহলে 99 সঙ্গে মানে এখানে হচ্ছে কত 99/495। এবার দেখো 99 দিয়ে কাটাকুটি করলে 599 কত হচ্ছে, 599 হচ্ছে 495, এখানে কাটাকুটি হয়ে গেল। তাহলে এখান থেকে আলটিমেট পাচ্ছ কি 1-এর 5 প্লাস 99000 মাইনাস 1-এর 5। তো এখানে দেখো আছে পজিটিভ 1-এর 5, এখানে আছে মাইনাস 1-এর 5, কেটে গেল। তাহলে অ্যান্সার পেলে কত 99000। তো যেটা আছে অপশন নাম্বার বিতে, অপশন বি এর সঠিক অ্যান্সার। উত্তর মুখস্থ রাখতে পারো, তবে মাথায় রাখতে হবে কোশ্চেন কিন্তু সেম এইটা থাকলেই তখন এই অ্যান্সার হবে। অথবা যে প্রসেস দেখিয়ে দিলাম এটা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে,
তাহলে এই টাইপের যদি কোশ্চেন একটু সামান্য ঘুরিয়েও দেয় তাহলেও কিন্তু তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, ইজি কোশ্চেন। এখানে বলেছে দেখো, যদি সূত্র মুখস্থ থাকে বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো এই টাইপের কোশ্চেন সেখানেও করিয়েছি। এখানে বলেছে এই যে সংখ্যাটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে এর বর্গমূল কত, মাথায় রাখবে এর বর্গমূল কত জানতে চাইছে। তো এখানে দেখো আমরা ছোটবেলায় পড়ে এসেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি পড়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে সেই সূত্রটাই অ্যাপ্লাই করব, কারণ দেখো এখানে আছে 272কে যদি আমি এ ধরি তাহলে এ স্কয়ার, আর 128কে যদি বি ধরি তাহলে এখানে আছে দেখো মাইনাস বি স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাতে এটাকে ভাঙছি, তা ভাঙলে কি হবে, এ প্লাস বি মানে 272 প্লাস 128 ইন্টু এ মাইনাস বি মানে 272 মাইনাস 128। তো এখানে যোগ করলে 8 আর 2 10 শূন্য হাতে 1, 7 2 9 আর 1 10 শূন্য হাতে 1, 2 আর 3 আর 1 4, 400 ইন্টু এখান থেকে বিয়োগ করলে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকছে 1 তাহলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, আর এখানে 144। এটাকে গুণ করো, গুণ করলে গুণ করার আগে আমি বলবো যেহেতু এখানে বর্গমূল দিয়েছে ফার্স্টে গুণ করার কোনো দরকার নেই, গুণ করলে কিন্তু টাইম ওয়েস্ট হবে। তো বর্গমূল দিয়েছে মানে কি, এই যে সংখ্যাটা এখান থেকে পেলে এর বর্গমূল করতে হবে, এর কিন্তু বর্গমূল করতে দিয়েছে। তো এর বর্গমূল করো, বর্গমূল করলে এখানে 400 কার স্কোয়ার 20 স্কোয়ার, তাহলে এখান থেকে পেলে 20, 144 কার স্কোয়ার 12 স্কোয়ার, তো এখান থেকে পেলে 12। তো তোমাদের ফার্স্ট যে মক টেস্ট নিয়েছিলাম সেদিনই বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে থ্রুলি, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার থ্রুলি মুখস্থ রাখতে, আর 1 থেকে 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখতে। এই তিনটে জিনিস যদি মুখস্থ না থাকে তাহলে 400 মানে যে 20 স্কোয়ার বা 144 মানে যে 12 স্কোয়ার এটা তোমাদের জানা থাকবে না, এবং এক্সাম হলে এই 400-র সঙ্গে মানে যারা এইভাবে প্র্যাকটিস করে যায়নি তারা কি করবে, 400-র সঙ্গে 144 গুণ করবে, গুণ করার পরে সেটা ভাগ পদ্ধতিতে যে বর্গমূল হয় সেই ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে, তারপর অ্যান্সার আসবে। এর ফলে কি হবে, টাইম টেকেন হয়ে যাবে, আদার্স কোশ্চেন সলভ করার টাইম পাবে না। তো অ্যান্সার কি হবে এখানে 12 ইন্টু 20 240, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা যারা প্রাইমারি এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য, কি এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, যেমন আমাদের স্টেটে পাবলিক সার্ভিস কমিশন অর্গানাইজ করে ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ ফুড এসআইয়ের এক্সাম জানুয়ারি মাসে হতে চলেছে। তো এই সমস্ত এক্সামের জন্য যদি প্রিপারেশান নাও, বা পুলিশের এক্সাম যেমন জেল পুলিশ, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, এছাড়া কেপিএসআই সার্জেন্ট, এছাড়া ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন্স, এই সমস্ত এক্সামের জন্য যদি প্রিপারেশান নাও তাহলে আমাদের কিন্তু পিএসসির জন্য ফার্স্ট ব্যাচ, পুলিশের জন্য সেকেন্ড ব্যাচ, এবং থার্ড ব্যাচ হলো সেন্ট্রালের এক্সাম যেটা কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন, যার মধ্যে জিডি কনস্টেবল ফর্ম ফিল আপ চলছে, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও অ্যান্ড দিল্লি পুলিশের এসআই কনস্টেবল। এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাইলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের এই চ্যানেলে অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে এই সমস্ত ক্লাসগুলোতে, এই সমস্ত ক্লাসগুলো অ্যাডমিশন নেওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো। মাথায় রাখবে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম কিন্তু অ্যাডমিশন ফিস লাগবে না, এবং অ্যাডমিশন নেওয়ার পর ক্লাস করার জন্য কিন্তু কোনো রকম ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ক্লাস প্রোভাইড করা হবে। তো এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে গাইড করা হবে যে কিভাবে ক্লাসগুলো করবে। এবং ক্লাসগুলো কিন্তু অবশ্যই লাইভ ক্লাস চলে, লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো ক্লাসগুলো থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাস করছো চ্যানেলের নামটা ভালোভাবে দেখো, দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলটাতেই তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে জিএস, যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো তারা জানো জিকে জিএস এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, আছে স্ট্যাটিক জিকে জিএস, আছে তোমাদের সায়েন্সের 3টে সাবজেক্ট জিকে জিএস এর ওপর থেকে। এছাড়া রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড তোমাদের ইংলিশের ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে করতে পারবে। এবং ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, এটাও কিন্তু ইউটিউব চ্যানেল, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে ম্যাথের ক্লাসের জন্য অলরেডি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, এবং তোমরা যদি স্টেট এবং সেন্ট্রাল যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাইলে
এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে করানো হলো এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। চলে আসো পরের কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু বলে দিয়েছে 468, তাহলে গসাগু কত? তাহলে এখান থেকে আমি ধরে নিই একটা সংখ্যা 6x আর একটা সংখ্যা হবে কত 13x। এদের লসাগু কি হবে? তো লসাগু করো, লসাগু যেভাবে করি, তো লসাগু করলে এখান থেকে x কমন যাবে 6 13, কারণ অনেকে লসাগু মানে আমি যদি এখান থেকে ডাইরেক্ট বলতাম এই দুটো সংখ্যার লসাগু কত হবে, এই দুটো সংখ্যার লসাগু 6 × 13 × x হবে, বুঝতে পারতো না। তো কিভাবে হচ্ছে আশা করি এবার বুঝতে পেরেছো, কারণ এখান থেকে x কমন নিয়েছি, x কমন নিলে এখানে 6 আর 13 পড়ে থাকে, আর কোনো এখান থেকে উৎপাদকে ভাগ যাচ্ছে না। তো এর লসাগু কত হবে 6 × 13 × x। এটাই দেখো বলা আছে 468। 6 × 13, 6 × 13 78, আমি এখানে ডাইরেক্ট গুণ করে নিই এই কারণে, কারণ আমি জানি আমাকে পরে কাটাকুটি করতে হবে, সেই কারণে এখানে গুণ করে নিই। তো এইভাবে কিন্তু তোমরা গুণ করবে না, কারণ গুণ যদি করো একবার গুণ করতে টাইম যাবে, আবার তাকে ভাঙতে টাইম যাবে। তো এখানে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6 7 42 থাকছে 4, 6 8 48, 13 দিয়ে ভাগ করলে 4 13 52, 5 13 6 13 78, তাহলে এক্স এর ভ্যালু কি পেলে, এক্স এর ভ্যালু পেলে 6। তাহলে এবার এখানে জানতে চাইছে গসাগু কত। আচ্ছা, এখানে এই যে উৎপাদকে দুটো সংখ্যাকে ভাগ করেছি, এখান থেকে দেখে কি বুঝতে পারছো, এখান থেকে এলসিএম কি, এলসিএম তো এক্ষুনি বার করলাম x × 6 × 13, আর এখানে গসাগু যদি আমি বলি, গসাগু ইংলিশে বলা হয় কি এইচসিএফ, তাহলে গসাগু কি, গসাগু হবে x। তো x এর ভ্যালু পেয়ে গেছি কত 6, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে 6, অপশন এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। দুটো সংখ্যার প্রত্যেকটি 20 এর থেকে বড়, তাদের সমষ্টি 180, গসাগু 15 হলে সংখ্যা দুটো কি কি? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। এখানে কি বলছে, দুটো সংখ্যার প্রত্যেকটি 20 এর থেকে বড়, মাথায় রাখবে দুটো যে সংখ্যা প্রত্যেকটা 20 এর থেকে বড়। এই কোশ্চেনটা তোমরা দুটো ভাবে সলভ করতে পারো। একটা হলো বেসিক পদ্ধতি, ফার্স্টে আমি বেসিক পদ্ধতি দেখাবো মানে যেভাবে সলভ করতে হয়, আর একটা হলো অপশন টেস্ট। অপশন টেস্ট যদি করো তাহলে কিন্তু খুব দ্রুত অ্যান্সার বার করতে পারবে। তো এখানে দেখো, এখানে বলেছে দুটো সংখ্যা সমষ্টি, তো এখানে গসাগু বলে দিয়েছে 15, তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা 15x আর একটা সংখ্যা হবে 15y, তো এদের সমষ্টি মানে এদের যোগফল কত বলে দিয়েছে 180। তো এখান থেকে 15 কমন যাচ্ছে, 15 কমন গেলে x + y সমান কত পাচ্ছ 180, x + y সমান 180/15, 15 দিয়ে ভাগ করো, ভাগ করলে 15 1 15, 15 2 30, অর্থাৎ x + y এর ভ্যালু কত পেলে, x + y এর ভ্যালু পেলে 12। এবার এই 12টাকে এমনভাবে যোগ করবে মানে x আর y এই দুটো সংখ্যার যোগফল এমন হবে সেই সংখ্যা দুটোর জন্য পরস্পরের কি হয়, মৌলিক সংখ্যা হয়। কথাটা মাথায় রাখবে, এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি তোমাদের করানো হয়েছে। তাহলে এখানে যদি আমি 1 ধরি আর একটা যদি 11 ধরি, তাহলে 1 11 পরস্পরের মৌলিক। 2 আর 10 যোগ করলেও 12 হয়, তাহলে 2 10 কিন্তু মৌলিক নয়, পরস্পরের। একইভাবে 3 9 এটাও কিন্তু পরস্পরের মৌলিক নয়। 4 8 পরস্পরের মৌলিক নয়। আবার 5 7 এই দুটো সংখ্যা কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা। তো শুধুমাত্র এই দুটো জোড় কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তাহলে এখান থেকে x আর y এর ভ্যালু হয় 1 এবং 11 হবে, অথবা x আর y এর ভ্যালু 5 অথবা 7 হবে। তো এখানে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা কি, অ্যাকচুয়াল সংখ্যা কিন্তু 15x এবং 15y। তাহলে x কে আমি সাপোজ যদি মানে এই ফার্স্ট পেয়ারকে যদি কনসিডার করি, তো x কে যদি আমি 1 ধরি, y কে যদি আমি 11 ধরি, তাহলে মূল সংখ্যা কি হবে, মূল সংখ্যা হবে 15x, মানে এর সঙ্গে 15 গুণ করতে হবে এবং 15y হবে মূল সংখ্যা। তো 15 গুণ করলে এখান থেকে পাচ্ছ 15, আর 15 11 কত হচ্ছে 5, 5 আর 1 6, আর এখানে 1 মানে 165 হচ্ছে। তাহলে এখানে একটা সংখ্যা পেলে কত 15, আর একটা সংখ্যা পেলে 65। কিন্তু কোশ্চেনে খেয়াল করো, কোশ্চেনে বলেছে যে দুটো সংখ্যার প্রত্যেকটাই 20 থেকে বড়, কিন্তু 15 কি 15 কিন্তু 20 থেকে ছোট, সুতরাং এই পেয়ারটাকে আমরা কনসিডার করতে পারবো না। তাহলে এবার চলে আসো নেক্সট পেয়ার। নেক্সট পেয়ারে আমি সাপোজ যদি x এর ভ্যালু 5 ধরি, y এর ভ্যালু যদি আমি 7 ধরি, তাহলে মূল সংখ্যা কি 15x আর 15y, তাহলে এর সঙ্গেও 15 গুণ করতে হবে, এর সঙ্গেও 15 গুণ করতে হবে। তাহলে 5 15 কত 75, আর 7 15 কত 105, এবং 75 এবং 105 দুটোই কিন্তু 20 থেকে বড়, সুতরাং অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 75 এবং 105। আছে কোথায় দেখো, অপশন নাম্বার সি তে আছে, তো অপশন সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। এবার কি, এবার দেখাবো অপশন টেস্ট পদ্ধতি। অপশন
টেস্ট পদ্ধতি। কিছু কিছু কোশ্চেন আমি যেগুলো অপশান টেস্ট করতে বলছি, কোশ্চেন যদি এক্সামে আসে অবশ্যই কিন্তু অপশান টেস্ট করবে, তাহলে দ্রুত অ্যান্সার করতে পারবে। এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে দেখো তাদের সমষ্টি 180। তো ফার্স্টে দেখো ফার্স্ট অপশানে কি আছে 15 আর 25, তো 15 25 যোগ করলে কোনো দিনই কিন্তু 180 হবে না, তো ফার্স্ট অপশন ফার্স্টেই কিন্তু কেটে গেল। তারপর সেকেন্ড অপশনে চলে আসো 45 আর 60, 45 60 যোগ করে কত হয় 5, আর 6 আর 4 যোগ করলে 10, 105 হচ্ছে, 180 হচ্ছে না, অপশন বি কেটে গেল। অপশন সিতে দেখো 105 আর 75 যোগ করলে কিন্তু 180 হচ্ছে, আর অপশন ডিতে দেখো 90 আর 120 এই দুটোকে যোগ করো, যোগ করলে পাচ্ছ 210, 180 থেকে বেশি হয়ে যাচ্ছে, তো অপশন ডি এখান থেকে কেটে গেল। তো কত সেকেন্ড টাইম লাগলো, জাস্ট 5 সেকেন্ড টাইম লাগলো অ্যান্সার বার করতে। যারা স্মার্ট ওয়ার্ক করবে 5 সেকেন্ড অ্যান্সার করবে, আর যারা এই স্মার্ট ওয়ার্কগুলো শিখবে না, মানে এইভাবে প্র্যাকটিস করবে না, তারা এই বেসিক পদ্ধতিতে এইভাবে বার করবে। তো বেসিক পদ্ধতি বার করতে কমপক্ষে খুব দ্রুত করলেও 30 থেকে 40 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 30 থেকে 40 সেকেন্ড যদি টাইম লাগে, সাপোজ আমি ধরে নিই 30 সেকেন্ডই টাইম লাগলো, তাহলে যে 5 সেকেন্ডে করলো তাই সে কত সেকেন্ড টাইম সেভ করলো, 25 সেকেন্ড টাইম কিন্তু সে সেভ করলো। তো এইভাবে প্রত্যেকটা কোশ্চেনে যদি 25 সেকেন্ড 20 সেকেন্ড 10 সেকেন্ড করে টাইম সে সেভ করে, তাহলে কিন্তু সে পুরো পেপারটা দেখে আসতে পারবে এবং পুরো পেপারটা সলভ করে আসতে পারবে। যারা বেশি টাইম লাগাচ্ছে তাদের মিলিয়ে নেবে এক্সাম হলে গিয়ে, এক্সাম হলে অর্ধেক কোশ্চেন, অর্ধেক না হোক প্রায় 10 থেকে 12টা কোশ্চেন তারা কিন্তু সলভ করতেই পারবে না, মানে দেখার সুযোগ পাবে না। এক্সাম হলের বাইরে বেরিয়ে বলবে যে টাইম ছিল না, আরও একটু টাইমের দরকার ছিল, তো এইভাবে এরকম কথা বলবে। তো যাই হোক, চলে আসি পরের কোশ্চেনে। কোন পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে, কোনো পরীক্ষায় মোট ছাত্র ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 50%, আবার উভয় বিষয়ে ফেল করে 20%। তো এই কোশ্চেন বহুবার করিয়েছি, আর এখানে ডিটেলসে বোঝাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে কি বলছে, ইংলিশে ফেল করে কত 40% বলেছে, ম্যাথে ফেল করে বলেছে 50%, আর উভয় বিষয়ে ফেল করে কত বলেছে 20%। তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল করে কত, 40 থেকে 20 বিয়োগ করো, মানে 20% শুধুমাত্র ইংলিশে ফেল করে, আর ম্যাথে শুধুমাত্র ফেল করে। এখানে বলেছে ম্যাথে টোটাল ফেল 50%, আর আমি বলছি ম্যাথে শুধুমাত্র, তাহলে শুধুমাত্র কত, এই 20টা বাদ যাবে, এই যে 20টা উভয়ের মধ্যে আছে, তাহলে 50 থেকে 20 বাদ দিলে ম্যাথে শুধুমাত্র ফেল করে 30%। তাহলে টোটাল ফেল কত, 20 প্লাস 20 প্লাস 30, এইগুলো কিন্তু টোটাল ফেল করে। তাহলে 30 আর 20 যোগ করলে 50, আর 20 যোগ করলে 70%, কি 70% ফেল করে। জানতে চাইছে উভয় বিষয়ে পাস করে কত, তাহলে পাশের সংখ্যা 100%-এর থেকে 70% বিয়োগ করে দাও, পেয়ে যাবে 30% কিন্তু পাস করেছে উভয় বিষয়ে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি শহরে জনসংখ্যা বলেছে এত, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছরে জনসংখ্যা কত। তো এই নিয়ে আজকের মক টেস্টে 3বার কিন্তু এই টাইপের কোশ্চেন রিপিট হচ্ছে। ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি, অ্যান্সার কিভাবে বার করবে, যেটা সংখ্যাটা দিয়েছে 2 বছর পরে, মানে 2 বছর আগে কত ছিল 18, এখানে 1,80,000 ছিল, বলছে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। তো 10% বৃদ্ধি পাওয়া মানে কি, 100-র মধ্যে 10টা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 110/100, কত বছর ধরে, 2 বছর ধরে। তাহলে আবার 110/100 গুণ করে দাও, 0 0। এগুলো কিন্তু ডিটেলসে বোঝানো আছে এর আগের মক টেস্টগুলোতে, সেই কারণে কিন্তু আমি একটু দ্রুত মুভ করছি। তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবার কি করবে, এই 11 × 11, যারা স্কোয়ার নাম্বার মুখস্থ করেনি তারা গুণ করতে বসবে। তো 11 স্কোয়ার কত, মানে 11 গুণ করলে কত হবে, 11 স্কোয়ার, তো 11 স্কোয়ার মানে কত 121, 121-এর সাথে গুণ করো কত, গুণ করবে 18, আর ডবল জিরো যে দুটো বাকি থাকলো সেই ডবল জিরোটাকে হাতে ধরে রাখো, লাস্টে যে সংখ্যাটা আসবে তার পাশে আমরা ডবল জিরো বসিয়ে দেবো। তো এখানে গুণ করো 8 একে 8, 8 2 16 হচ্ছে, হাতে 1, 8 একে 8 রেখে 9, এখানে 1 2 1 যোগ করো 8, 6 রেখে 7, 9 2 11 1, হাতে 1 আর এখানে 2, তাহলে 2178, আর যে দুটো শূন্য ছিল ডবল জিরো বসিয়ে দাও। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো, যদি ক্রয় মূল্যে 5% কমে এবং 21 টাকা কমে বিক্রি করা হয়, তবে 10% লাভ হতো। ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল। ভালো কোশ্চেন, কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা পড়ে হয়তো বুঝতে পারবে না, ভালোভাবে যেভাবে বোঝাচ্ছি ভালোভাবে শুনে দেখো, মানে এখানে দেখবে পরপর কিভাবে
কোশ্চেনটা সলভ করতে হয়। তো এখানে ফার্স্টে কি বলেছে, 15% লাভে বিক্রি করা হলো। তো এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি ঘড়িটা ক্রয় মূল্য, ঘড়িটার কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি এটা 100 টাকা ছিল। তো বিক্রি করছে কত, 15% লাভে। তো 15% লাভে যদি বিক্রি করে তাহলে 100 টাকার 15% মানে কত, 100 টাকার 15% আমরা প্রত্যেকেই জানি 15/100, তাহলে 100 কেটে গেল, মানে 15 টাকা, মানে 15 টাকা বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ সেলিং প্রাইস, এসপি মানে কি, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মানে 115 টাকা। তাহলে 115 টাকায় বিক্রি করলেই তার 15% লাভ হবে। এরপর বলছে যদি এর ক্রয় মূল্য 5% কমে, তো ক্রয় মূল্য যদি 5% কমে যায়, আগে ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম কত, দেখো আগে ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম আমি এখানে 100 টাকা। তো 100 টাকার থেকে 5% দাম যদি কমে যায় তাহলে কত কমবে, 5 টাকা কমবে। 5 টাকা কমা মানে এখন ক্রয় মূল্য হচ্ছে কত, 95 টাকা। তো তখন 10% লাভ হয়। তো 95 টাকার ওপরে যদি 10% তোমার লাভ হয় তাহলে কত টাকা হচ্ছে, 95 ইন্টু 100, 10/100, 0 এখান থেকে কাটলো। এখানে 11 আর 95 গুণ করো, গুণ করলে 5, 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 1 হবে কত, 10, মানে 104/10। আচ্ছা একটা জিনিস এখানে বলে দিই, এখানে যেমন নিচে 10 ছিল, তো 10 থাকলে কখনোই আমি যেমন এখানে কাটাকুটি করতে পারতাম 95কে 5 দিয়ে আর 10কে 2 দিয়ে, কখনোই কাটাকুটি করবে না, ডাইরেক্ট উপরের সংখ্যাটা গুণ করবে। আর 10 থাকার অর্থ হলো নিচে একটা দশমিক চলে আসবে, মানে 10 উঠে গেলে একটা উপরে দশমিক চলে আসবে, 104.5। তাহলে 95 টাকার 10% যদি লাভ হয় 95 টাকার উপরে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, 104 টাকা 5 পয়সাতে বিক্রি করতে হবে। এবার দেখো এখানে কোশ্চেনে যেটা বলেছিল, যদি 5% কম দাম যদি হতো ক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্য আমি 5% কমিয়ে দিয়েছি, কত, 95 টাকা কমিয়ে দিয়েছি। আর তখন লাভ হতো কত, লাভ হতো 10%, মানে তখন সে বিক্রি করতো কত টাকায়, 104 টাকা 5 পয়সায়। তো এখানে দেখো বলেছে যে 21 টাকা কম দামে, মানে কোশ্চেনে দেখো বলে দিয়েছে 21 টাকা কম দামে কিন্তু তাকে বিক্রি করতে হতো। তো এখানে কত কম দামে বিক্রি করতে হচ্ছে, 115 থেকে 104.5 বাদ দাও, বাদ দিলে এখান থেকে ডিফারেন্স পাবে কত, 10.5। এই 10.5 এর ভ্যালুই বলা আছে কত, 21 টাকা। বার করতে কি বলেছে, ঘড়ির ক্রয় মূল্য, তো ঘড়ির ক্রয় মূল্য ধরেছিলাম কত, 100 টাকা। তো 100 টাকার ভ্যালু এখান থেকে বার করো, 10.5 মানে 21, 1 মানে কত, 100 মানে কত, ডাইরেক্ট ঐকিক নিয়মে বার করবে। তো 10.5 এখানে লিখলাম, এখানে 100, 10.5 দিয়ে 21কে কাটলে এখানে হচ্ছে 2, তাহলে হবে কত অ্যান্সার, অ্যান্সার হবে 200 টাকা। তো যেটা আছে অপশান বিতে, অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একজন ব্যক্তি একটি পণ্য 5% ক্ষতিতে বিক্রি করে, আবার সে 10% লাভে বিক্রি করলে 525 টাকা বেশি পায়। তো সাপোজ আমি এখানে এর আগেও দেখিয়েছি, আবারও একটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি। এখানে 0, এখানে 5% ক্ষতিতে মানে কি, এইটা হলো 5% কি, 5% লস, 5% ক্ষতি। আর 5% যদি 10% লাভে বিক্রি করে তাহলে ডান সাইডে আসবে, মানে পজিটিভের দিকে আসবে। তো 10% লাভে বিক্রি করছে। তো এই লাভ আর ক্ষতির যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কত বলা আছে, বলা আছে 525 টাকা। তো ডিফারেন্স কত, ডিফারেন্স এখানে 5% থেকে এখানে পজিটিভ 10%-এ যদি যায় তাহলে ডিফারেন্স হবে এই দুটোর যোগফল, অর্থাৎ 10% আর 5%-এর যোগফল। তো 10% 5% যোগফল কত, 15%। এই 15%-এর ভ্যালুই বলা আছে 525 টাকা। 1%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু কত, ডাইরেক্ট ঐকিক নিয়মে বার করবে, 525/15 ইন্টু হবে কত, 100। কাটাকুটি করো, এখানে 15 দিয়ে 30, 3 15 45, 45 হলে এখান থেকে থাকছে কত, 7, 7 আর 5, 5 15 75, তাহলে 35, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3500, 3500 টাকা। এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। দুজন ব্যক্তি দুটো স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, মাথায় রাখবে। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে দেয়, একদম এই সেম প্যাটার্নের কোশ্চেন থাকবে, শুধুমাত্র এই যে দুটো ডিজিট আছে 16 ঘন্টা 25 ঘন্টা, এই দুটোর হয়তো চেঞ্জ থাকবে। তো এখানে দেখো কোশ্চেন কি বলেছে, দুজন ব্যক্তি দুটো স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর যথাক্রমে
16 ঘন্টা এবং 25 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো। তবে প্রথম জনের গতিবেগ যদি 25 কিলোমিটার পার আওয়ার হয়, দ্বিতীয় জনের গতিবেগ কত? তো এই টাইপের কোশ্চেন থাকলে যখন একটা কোনো দুটো জায়গার থেকে যাত্রা শুরু করলো একে অপরের দিকে এবং কিছু টাইম পিরিয়ড পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো, সেম এই ল্যাঙ্গুয়েজ যখন থাকবে সূত্র কি হবে মাথায় রাখবে, স্পিড ওয়ান মানে প্রথম জনের গতিবেগ বাই দ্বিতীয় জনের গতিবেগ ইকুয়াল টু রুট ওভার দ্বিতীয় জনের সময় বাই প্রথম জনের সময়। তো এখানে ভালোভাবে দেখো S1/S2 ইকুয়াল টু, এখানে T1/T2 লিখিনি, এখানে লিখেছি T2/T1 মানে দ্বিতীয় জনের সময় বাই প্রথম জনের সময়ের বর্গমূল। তো এখানে দেখো দ্বিতীয় জনের সময় কত বলা আছে, বলা আছে এখানে 25 ঘন্টা, প্রথম জনের সময় কত 16 ঘন্টা, বর্গমূল করলে 25-এর বর্গমূল করলে 5 আর 16-এর বর্গমূল করলে কত 4। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কি, পেয়ে যাচ্ছ স্পিড 1:2 স্পিড 2 এর রেশিও কত পাচ্ছ 5:4। এবার দেখো এখানে বলেছে প্রথম জনের গতিবেগ মানে 5-এর ভ্যালু কত বলা আছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 25 হবে, 5 গুণ করলে, তাহলে একইভাবে 4-এর সঙ্গে 5 গুণ করো, তাহলে দ্বিতীয় জনের গতিবেগ পেয়ে যাবে কত 20 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার এখানে সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কিছু মানুষ একটি কাজ 60 দিনে শেষ করে, যদি আরো 8 জন মানুষ যুক্ত করা যায় ওই কাজ 50 দিনে শেষ করা যায়, তবে ওই কাজে পরীক্ষিত পক্ষে কতজন মানুষ ছিল? তো তোমাদের বারবার বলেছিলাম একটা সূত্র, M1 D1 T1/W1 ইকুয়াল টু M2 D2 T2/W2। এই সূত্রে এই টাইপের কোশ্চেন দিলে চোখ বন্ধ করে ভ্যালু বসিয়ে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে 60 দিন বলেছে, 60 বসাও। তো এখানে ফার্স্টে কিছু মানুষ, তো কতজন মানুষ সেটা ফার্স্টে বার করতে হবে। তো ধরে নিলাম M জন মানুষ, তো এখানে আমি M লিখলাম। তারপরে এখানে বলছে যদি আরো 8 জন মানুষ যুক্ত হয়, তাহলে M এর সঙ্গে 8 জন যুক্ত হলো, তাহলে কাজটা 50 দিনে শেষ হয়, তো এখানে 50 বসালাম। তো এবার এখান থেকে ক্যালকুলেট করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে 0 0, দুই পাশ থেকে কেটে গেল। এখান থেকে লেফট হ্যান্ড সাইডে থাকলো 6M, রাইট হ্যান্ড সাইডে থাকলো 5M প্লাস 50টা কত 50টা 40। 5M লেফট হ্যান্ড সাইডে চলে আসলে 6 থেকে 5 বাদ গেলে M এর ভ্যালু পেলে কত 40। তো 40ই এর অ্যান্সার হবে, প্রকৃতপক্ষে 40 জন মানুষ ছিল। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এ ও বি দুটো নল একটি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টা 5 ঘন্টায় পূর্ণ করে। যদি নল দুটো প্রতি 1 ঘন্টা অন্তর খোলা হয় তবে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? ভালো কোশ্চেন, মাথায় রাখবে এখানে বোঝার আছে জিনিসটা। এখানে কিন্তু দুটো ট্যাঙ্কে একসাথে খুলেনি, 1 ঘন্টা 1 ঘন্টা অন্তর খুলেছে। অর্থাৎ প্রথম ঘন্টা যদি এ নলকে খুলে রাখে, দ্বিতীয় ঘন্টায় এ নল বন্ধ করে দিয়ে বি নলকে খুলেছে। তো এখানে যেটা বলেছে ফার্স্ট আগে লিখে নাও, এ নল একা পূর্ণ করে কত সময় 4 ঘন্টায়, বি নল একা ফিল করতে পারে কত 5 ঘন্টায়। তাহলে এখানে 4 আর 5 এর লসাগু নিলে হবে কত 20। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর তোমরা এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত, এর এফিসিয়েন্সি পাচ্ছ 20কে 4 দিয়ে ভাগ করলে 5। বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত, বি এর এফিসিয়েন্সি পাচ্ছ এখান থেকে 4। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে এবার এখানে দেখো একটা জিনিস ছবি এঁকে দেখাচ্ছি। প্রথম ঘন্টা, ফার্স্ট ঘন্টায় কাকে খোলা হয়েছে ফার্স্ট আওয়ার, ফার্স্ট ঘন্টায় খোলা হয়েছে এ নলকে। তারপরে দ্বিতীয় ঘন্টা সেকেন্ড ঘন্টায় কাকে খোলা হয়েছে বি নলকে। তো প্রথম ঘন্টায় এ কত ইউনিট জল ফিল করছে 5 ইউনিট জল কিন্তু এ ফিল করছে। দ্বিতীয় ঘন্টায় বি ফিল করছে 4 ইউনিট জল। আবার তৃতীয় ঘন্টা যখন শুরু হচ্ছে তখন আবার কে আসছে, তখন আবার এ আসছে। আবার চতুর্থতম ঘন্টায় কে আসে, চতুর্থতম ঘন্টায় কিন্তু বি আসে। তাহলে আমি এখানে বলতে পারি যে প্রতি 2 ঘন্টায় কত ইউনিট জল ভর্তি হচ্ছে, তাহলে 2 ঘন্টায়, এখানে লিখছি 2 ঘন্টায় ফিল হচ্ছে কত ইউনিট জল 9 ইউনিট জল। ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত 20 ইউনিট। তাহলে 9-এর সাথে 3 গুণ করলে 27 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9-এর সাথে আমি এখানে 2 গুণ করব, এই সাইডে টাইমের সাথেও আমি 2 গুণ করব। তাহলে এখান থেকে পাচ্ছ 4 ঘন্টায়, মানে এমন একটা আমি এখানে ইউনিট নেব যেন হয় 20 হবে নতুবা 20 থেকে কম হবে। তাহলে এখানে 9-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 18 ইউনিট। তাহলে 18 ইউনিট কিন্তু জল ফিল হয়ে গেল কত ঘন্টায় 4 ঘন্টায়। এর পরবর্তীতে মানে 4 ঘন্টায়, প্রথম 4 ঘন্টায় ফিল হলো, এর যে পরবর্তী ঘন্টায়
এর পরবর্তী ঘন্টায় কে ফিল করতে আসবে, এর পরবর্তী ঘন্টায় কিন্তু এ ফিল করতে আসবে। এইটা কিন্তু গোলালে হবে না, মাথায় রাখবে, কারণ এই যে 2 ঘন্টা করে ধরছি এটা কিন্তু এ আর বি কাজ করে নিচ্ছে। এর পরবর্তী যে ঘন্টায় মানে 2 ঘন্টার পরে 3 নম্বর ঘন্টায় কে আসছে, এ কাজ করতে আসছে। তারপরে দেখো পঞ্চম ঘন্টায় কে কাজ করতে আসবে, এ কাজ করতে আসবে। তো এখানে দেখো কত ইউনিট কাজ বাকি আছে, টোটাল ক্যাপাসিটি 20, তার থেকে 18 ইউনিট হয়ে গেছে, 2 ইউনিট এখনো কিন্তু ফাঁকা আছে। এই 2 ইউনিট ফিল করতে কে আসবে, 2 ইউনিট ফিল করতে আসবে এ। তাহলে এ একা করে 5 ইউনিট, মানে 1 ঘন্টায় 5 ইউনিট ফিল করে। তো এখানে 5 ইউনিট ফিল করতে এর সময় লাগে 1 ঘন্টা, 1 ইউনিট ফিল করতে সময় লাগে 1/5, আর 2 ইউনিট ফিল করতে সময় লাগে এর সঙ্গে 2 গুণ করো এত ঘন্টা, মানে 2/5 ঘন্টা। তো 2/5 ঘন্টা টাইম লাগবে। আর এর আগে কত টাইম লাগছিল, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা প্লাস 2/5 ঘন্টা, এই টোটাল টাইমটা লাগবে, মানে 4×2/5 ঘন্টা টাইম লাগবে। আছে দেখো অপশন নাম্বার সিতে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? ডাইরেক্ট মুখস্থ রাখবে, এই টাইপের কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে। 5.6, কারণ এক্সাম হলে করার কিন্তু টাইম থাকে না, যদিও ইজি কোশ্চেন। ফার্স্ট মৌলিক সংখ্যা, প্রথম 5টা মৌলিক সংখ্যা 2। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না যে 2 একটা মৌলিক সংখ্যা, তারা শুরু করে 3-এর থেকে, এই কারণে এই কোশ্চেনটা দেয়। মাথায় রাখবে 2ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যা, বা বলতে পারো যে জোড় মৌলিক সংখ্যা। কোশ্চেন এইভাবে দেয়, কোনটা জোড় মৌলিক সংখ্যা? তো 2 একমাত্র একটা সংখ্যা যে কিন্তু জোড় মৌলিক সংখ্যা। তো 2, 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 11, এই হলো প্রথম 5টা মৌলিক সংখ্যা। এদের যোগফল হবে, এদের কি বলেছে, এদের গড় বার করতে বলেছে, তাহলে বাই 5। তাহলে এদের যোগ করলে 11, 7, 18, 18 আর 5 23, 23 আর 3 26, 26 আর 2 যোগ করলে হবে কত, 28। 28/5, 5 দিয়ে ভাগ করো, 5 5-এ 25, আর থাকছে 3, 3 0, 5 6 30, 5.6 এর কিন্তু অ্যান্সার হবেই। চলে আসো পরের কোশ্চেন। একটি থলিতে 1 টাকা 25 পয়সা 50 পয়সার মুদ্রার অনুপাত 3:4:5। থলিতে মোট 325 টাকা আছে, তবে প্রতি প্রকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। ভালো কোশ্চেন। এখানে কি বলেছে, 1 টাকা আছে, তারপর বলেছে 25 পয়সা আছে, তারপর বলেছে 50 পয়সা আছে। তো এদের কি অনুপাত বলে দিয়েছে, এদের বলেছে মুদ্রার অনুপাত, মানে কয়েনের সংখ্যার অনুপাত। তো 1 টাকার কয়েন আছে বলেছে 3টে, 25 পয়সার কয়েন আছে বলেছে 4টে, আর 50 পয়সার কয়েন আছে বলেছে কটা, 5টা। এবার যদি বলি যে 1 টাকার কয়েন যদি 3টে থাকে, তাহলে তোমার কাছে কত টাকা আছে, মানে ভ্যালু কত, কত অ্যামাউন্ট আছে। তো তোমার কাছে 3টে কয়েন আছে 1 টাকা, তার মানে তোমার কাছে 3 টাকা আছে। একইভাবে তোমার কাছে 25 পয়সা যদি 4টে থাকে, তাহলে তোমার কাছে কত টাকা আছে, 1 টাকা আছে। একইভাবে ভাবো যে তোমার কাছে যদি 50 পয়সা 5টা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে আছে 2.5 টাকা। এবার এখান থেকে এই 2.5 থেকে পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 কাটাকুটি করো, কাটলে এখানে 5, এখানে হলো 2। তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি তুমি 2 গুণ করে দাও, তাহলে নিচের যে 2টা আছে সেটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, এখানে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, আর এখানে 5-এর সাথে 2 গুণ করলে, মানে 5/2 এর সাথে 2 গুণ করলে 2 2 কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে কত, 5। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কি, ভ্যালুর রেশিও, কারণ এখানে দেওয়া আছে থলিতে মোট 325 টাকা আছে। তাহলে এখান থেকে টোটাল যোগ করো, 6 আর 2 8, 8 আর 5 যোগ করলে 13। তো 13-র ভ্যালু বলা আছে কত, 325। একের ভ্যালু এখান থেকে বার করো, তাহলে একের ভ্যালু কত হবে, 325/13। তাহলে এখানে ভাগ করলে 13 2 26, 13 2 26 হলে এখান থেকে থাকছে 6 5, 5 13 65। তাহলে একের ভ্যালু কত পেলে, 25। তাহলে এখানে এর সঙ্গে 25 গুণ, এর সঙ্গেও 25 গুণ, আর এর সঙ্গেও 25 গুণ। তাহলে 25 গুণ করো, কত টাকা থাকছে সেটা পেয়ে যাবে। তাহলে 6-এর সঙ্গে 25 গুণ করলে কত হচ্ছে, 150 টাকা। 2-এর সঙ্গে 25 গুণ করো, হচ্ছে 50 টাকা। আর 5-এর সঙ্গে 25 গুণ করো, 5-এর সঙ্গে 25 গুণ করলে এখানে পাচ্ছ 125 টাকা। অর্থাৎ 1 টাকার কয়েন, দেখো এখানে এটা কি, 1 টাকার লাইন, মানে 1 টাকার কয়েনে টোটাল অ্যামাউন্ট আছে কত, 150 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1 টাকার কয়েনের সংখ্যা কটা, 1 টাকার কয়েন, তাহলে 150টা কয়েন আছে। 150টা কয়েন থাকলেই তো 1 টাকার কয়েনে 150 টাকা হবে। একইভাবে
25 পয়সার কয়েনে টোটাল টাকা আছে কত? টোটাল টাকা আছে 50 টাকা। তাহলে 25 পয়সার কটা 25 পয়সার কয়েন হলে 50 টাকা হবে? তাহলে 50-এর সঙ্গে 4 গুণ করো, 4 গুণ করলে 200টা যদি 25 পয়সার কয়েন হয় তাহলে 50 টাকা হবে। একইভাবে 50 পয়সার কয়েনে টাকা আছে কত? 125 টাকা। তাহলে 125কে ডবল করে দাও, তাহলে পেয়ে যাবে 50 পয়সার কয়েনের সংখ্যা। তাহলে 125-এর ডবল কত হবে? 250। তাহলে এখান থেকে 150, 200, 250 দেখো কোন অপশানে আছে? দেখো অপশন নাম্বার বি তে 150, 250 অ্যান্ড 200 অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কিছু টাকা দুই ভাগে ভাগ করা হলো, একটির 6 গুণের সাথে অন্যটার 15 গুণ যোগ করলে মোটের ওপরে 8 গুণ হয়, অংশগুলোর অনুপাত কত ছিল? ভালো কোশ্চেন, যেমন ভাবে বলেছে একদম অঙ্কের মতো তেমন ভাবেই কিন্তু বসাও, বসালে কিন্তু অ্যান্সার সহজে পেয়ে যাবে। তো এখানে ধরে নাও দুটোর একটা কিছু টাকাকে দুটো ভাগে ভাগ করেছে, তো একটা ধরলাম এক্স ভাগে ভাগ করেছে, একটা ধরলাম ওয়াই ভাগে ভাগ করেছে। এবার বলেছে দেখো পরের লাইনে যে একটির 6 গুণ, তো প্রথমটার 6 গুণ আমি করে দিলাম, অন্যটির 15 গুণ যোগ করা হলে, তো অন্যটার 15 গুণ 15y করলাম, এই দুটোকে যোগ করা হলে মোটের ওপর, তো আমি দুটো ভাগে ভেঙে নিয়েছিলাম এক্স আর ওয়াই, তাহলে মোট টাকা কত? এক্স প্লাস ওয়াই। তাহলে মোটের ওপরে কত বলেছে? মোটের ওপরে 8 গুণ হয়। তাহলে মোটের ওপরে 8 গুণ মানে এর সাথে 8 গুণ করো এবং এটাকে ইকুয়াল টু করে দাও। সেটাই কিন্তু এখানে কোশ্চেনে বলা হয়েছে, জানতে চাইছে এবার এক্স ইস টু ওয়াই এর ভ্যালু কত, অর্থাৎ অংশগুলোর অনুপাত কত ছিল। তো এখানে প্রথমটাকে আমি এক্স ধরেছি, দ্বিতীয়টাকে কিন্তু আমি ওয়াই ধরেছি। তো এখানে ক্যালকুলেট করো 6x প্লাস 15y, এখানে থাকছে 8x প্লাস 8y। তো লেফট হ্যান্ড সাইডে যদি 6x আর 8x মানে এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসি আর ওয়াইগুলোকে যদি এক সাইডে নিয়ে যায়, তাহলে লেফট হ্যান্ড সাইডে মাইনাস কত হচ্ছে? -2x, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে মাইনাস, এখান থেকে পাচ্ছ 7y। তো মাইনাস দু সাইডে আছে, তো মাইনাস মাইনাস কেটে গেল, এক্স বাই ওয়াই ভ্যালু কত পাবো? পাবো 7/2, অর্থাৎ এক্স ইস টু ওয়াই এর ভ্যালু পাবো 7:2, যেটা আছে দেখো অপশন নাম্বার এতে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। অসীম, প্রশান্ত এবং পাপুনের মধ্যে 1400 টাকা লাভ এমনভাবে ভাগ করা হলো যেন তাদের লাভের অনুপাত 4:5:6। তবে তার আগে অসীমকে 200 টাকা কমিশন দেওয়া হলো, তবে পাপুন কত টাকা পেল? ভালো কোশ্চেন। এখানে দেখো বলেছে তাদের লাভের অনুপাত, মানে অসীম, প্রশান্ত আর পাপুন, পাপুন লাস্টেরটা কি? লাস্টেরটা পাপুন, আর এটা হলো প্রশান্ত। তাহলে এদের যে লাভের অনুপাত কত অনুপাতে ভাগ হবে? 4:5:6 অনুপাতে ভাগ হবে বলা আছে। কিন্তু বলা আছে অসীমকে প্রথমে লাভের যে টাকাটা হয়েছে তার থেকে 200 টাকা তাকে কমিশন দেওয়া হলো। তাহলে লাভের টাকা হয়েছিল কত? 1400 টাকা, এর থেকে 200 টাকা যদি কমিশন দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকবে 1200 টাকা। এই 1200 টাকাটাই কিন্তু 3 জনের মধ্যে ভাগ হবে। তো এখানে জানতে চাইছে পাপুন কত টাকা পেলো, তাহলে পাপুন পাবে 6 কারণ পাপনের 6 অংশ, টোটাল অংশ কত? 6 আর 5 11, 11 4 যোগ করলে 15, মানে 15 ভাগের মধ্যে 6 ভাগ পাবে পাপুন। কত টাকা পড়ে আছে? 1200 টাকা। তো এই 1200 টাকায় ভাগ হবে। তো 1200কে ভাগ করলে 15 দিয়ে কাটলে 8 15 120, এখান থেকে 80 হলো 6 48 টাকা। তাহলে পাপুন পাবে কত? পাপুন পাবে 480 টাকা। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, কি বলেছে? টাইম এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 4/9 অংশ হবে? তো এখানে আমি সাপোজ যদি ধরে নিই যে আসল 9 টাকা, নিচে যেটা সেটা সবসময় আসল ধরতে হয়। তো আসল যদি 9 টাকা হয়, সুদ কত হবে? সুদ হবে কত? 4 টাকা। তো এটা আমি বসাবো কারণ এই টাইপের কোশ্চেন আগে অলরেডি পড়িয়েছি। ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। তো এখানে ডিটেলসে বেশি ডিসকাস করলাম না। তো এখানে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট আমি ধরে নিলাম 4x টাকা, ইন্টারেস্ট ধরে নিলাম 4x বা 4ই আমি এখানে বসিয়ে দিলাম কারণ x এমনি কেটে যাবে। তো x ধরতেও পারো নাও ধরতে পারো। তো ইন্টারেস্ট 4x টাকা, কত টাকার উপরে? 9x টাকার উপরে ইন্টারেস্ট 4x টাকা। তো এখানে আসলের জায়গায় আমি 9x বসালাম।
টাইম এবং সুদের হার একই, তাহলে টাইম আর সুদের হার যদি একই হয় তাহলে আমি এখানে দুটো জায়গায় কিন্তু আমি আর বসিয়ে দিলাম, মানে টাইমের জায়গাও আর বসালাম, সুদের হারের জায়গাও আমি আর বসালাম বাই 100। এখানে আর এর ভ্যালু জানতে চাইছে, তো এক্স এক্স সমানের এপাশে ওপাশে কেটে গেল। এখান থেকে পাচ্ছ আর এর স্কোয়ার সমান, আর এর স্কোয়ার সমান কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ কোনাকুনি গুণ করলে 100 × 4/9। তাহলে আর এর ভ্যালু কি পাবে, আর এর ভ্যালু পাবে √ওভার 100 × 4/9। এখানে ফার্স্টে গুণ করবে না, যেহেতু আমি বর্গমূল আছে সেই কারণে কিন্তু আমি গুণ করিনি। তো 100-র বর্গমূল করলে কত পাবে 10, 4-এর বর্গমূল করলে 2, 9-এর বর্গমূল করলে 3। তাহলে এখান থেকে পাচ্ছ, ওপরে লিখছি 20/3। তো 20/3 মানে কত, 6.2-3%, যেটা আছে দেখো অপশন বিতে, অপশন বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরে সুদ আসল কত হবে? ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের অলরেডি মক টেস্টে করানো হয়েছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 625 টাকা এর কি বলেছে, 2 বছরের সরল সুদ কত পার্সেন্ট হারে, 4% হারে। তো 4% হারে বলেছে যখন 104/100, কত বছরের জন্য বলেছে 2 বছর, তাহলে আরেকবার গুণ করে দাও, মানে দুবার গুণ করবে 104/100। এই যে গুণফলটা হবে সেটাই কিন্তু হবে কি, সেটাই হবে 2 বছর পরে সুদ আসল। তো এবার এখান থেকে কাটাকুটি করো, কাটলে এখান থেকে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 25 25 625, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এখানে 4, 4 দিয়ে কাটো। এখানে মূলত এই যে কোশ্চেনটা দিয়েছে এক্সামিনার ইচ্ছা করে এই কোশ্চেনটা দিয়েছে যাতে করে ক্যালকুলেশন তোমাদের কেমন, বা তোমরা স্কয়ার নাম্বার মুখস্থ করে রেখেছো কিনা, বা তোমরা কিউব নাম্বার মুখস্থ করে রেখেছো কিনা, এইটা জাস্ট চেক করার জন্য। তো দেখো এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, এখানে হচ্ছে 4 6 24, 4 দিয়ে কাটো, 4 2 8, এখানেও 26 হবে। তাহলে এখানে পড়ে থাকছে কত, 26 × 26 মানে 26-এর স্কয়ার, 26-এর স্কয়ার মানে কত 676। যারা এই স্কয়ার নাম্বার করেনি তাদের গুণ করতে হবে, যারা স্কয়ার নাম্বার মুখস্থ রেখেছে তারা অ্যান্সার মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। চলে আসো পরের কোশ্চেন। 3:45 ঘড়ির ঘন্টার কাঁটা এবং এখানে মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই টাইপের কোশ্চেন আজকে নিয়ে ধরো 5 বার কিন্তু তোমাদের মক টেস্টে রেখেছি আমি। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সূত্র বলেছিলাম যে 11 × মিনিট, মিনিট কত বলা আছে 45। আমি এখানে সূত্র আর লিখছি না, কারণ বহুবার কিন্তু তোমাদের মক টেস্টে এই কোশ্চেন করানো হয়েছে। তো যদি না করে থাকো আগের মক টেস্ট দেখে নাও, সেখানে কিন্তু এই কোশ্চেনটা ডিটেলসে করানো হয়েছে। এরপর এখানে 60-এর সঙ্গে গুণ হবে কত 3/2। তো এখানে গুণ করলে 11-র সাথে 45 গুণ করলে 5, 4 5 9, এখানে 4, মাইনাস এখানে কত হচ্ছে 180/2, বিয়োগ করো 5, এখান থেকে 1 আর এখান থেকে 3, মানে 315/2, ভাগ করলে 3 1 সরি 2 1 2, 1 1 5 2 10, 7 2 14, 157.2 ডিগ্রি। তো অপশন ডি তে এখানে অ্যান্সারটা আছে, অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম 1861 7ই মে হলে সেই তারিখটা কি বার ছিল? ভালো কোশ্চেন, এরকম ডেট দিয়ে দেবে, সেই ডেটটা কি বার, এরকম টাইপের কোশ্চেন থাকবে। তো এই ক্লাসগুলো করার জন্য তোমাদের এর আগের মক টেস্টেও কিন্তু বহুবার বলেছি যে আমাদের এই চ্যানেলেই কিন্তু একটা রিজনিং এর ক্লাস চলছে, রিজনিং ফাউন্ডেশন ব্যাচ, রিজনিং ফাউন্ডেশন ব্যাচ, কি ব্যাচ, রিজনিং ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে চলে যাও, এই ব্যাচের মধ্যে দেখবে তোমাদের কিন্তু রিজনিং এর ফার্স্টেই প্রায় 5 থেকে 6টা ক্লাস এই ক্যালেন্ডারের ওপর থেকে করানো হয়েছে। সেখানে ডিটেলসে বোঝানো হয়েছে যে ক্যালেন্ডারের কোশ্চেন কেমন থাকবে বা কেমন থাকলে কিভাবে তোমরা দ্রুত সলভ করতে পারবে। তো সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এখানে জাস্ট আমি সলভ করিয়ে দিচ্ছি। এখানে ডেট বলেছে 7 মে, তো ডেট লেখো ফার্স্টে, তারপরে মান্থ কোড কত হবে, মান্থ কোড এখানে বলেছে কি মাস, এখানে বলেছে কিন্তু মে মাস। তাহলে মে মাস যেহেতু এখানে বলেছে, তাহলে মান্থ কোড কত হবে, মান্থ কোড এখান থেকে হবে তোমাদের 1, কারণ 0 3 3 614, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মান্থ কোড হবে 1। তারপর 1861 মানে সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার হওয়ার অর্থ হলো এখানে সেঞ্চুরি ইয়ারের কোড হবে কত, সেঞ্চুরি ইয়ারের কোড হবে এখান থেকে 0 মানে 1600 মানে হবে 6, তারপর 1700 মানে হবে 4, 1800 মানে হবে কত 2। তো এখানে
সেঞ্চুরি ইয়ারের কোড হবে কত 2, তারপর লাস্ট ইয়ারের দুটো ডিজিট মানে 61 বসবে, 4 দিয়ে ভাগ করো, 4 15 60। তো এখানে 7 দিয়ে ভাগ করলে 7 কেটে যাচ্ছে, 7 দিয়ে একে ভাগ করো ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য, 27টা 56, 56 হলে এখান থেকে থাকছে কত 5, 7 দিয়ে ভাগ করলে এখান থেকে থাকছে 1। তো 5 আর 1 যোগ করলে 6, আর 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে 2। এবং 2 পড়ে থাকা মানে 2 মানে কি বলেছিলাম, 2 মানে বলেছিলাম মঙ্গলবার। মঙ্গলবার এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এখানে বলছে x ইকুয়াল টু 7 মাইনাস 4√3। এটা ক্লাস 7-8 অঙ্ক। 7-8 আমরা শিখেছিলাম, এখন 5-6 আছে, কোশ্চেন 6 কি 7 আছে। তো যাই হোক, ইজি কোশ্চেন। এখানে বলেছে x প্লাস 1/x এর ভ্যালু কত। বহুবার এই টাইপের কোশ্চেন তোমাদের প্রাইমারি এক্সামে রিপিট হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। তো এখানে ফার্স্টে বার করে নাও 1/x এর ভ্যালু কত। তো 1/x এর ভ্যালু যারা প্র্যাকটিস করেছো তারা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবে 7 প্লাস 4√3। আর যারা প্র্যাকটিস করোনি এখানে দেখিয়ে দিচ্ছি যে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 7 মাইনাস 4√3। তো 1/x মানে কি 1/7 মাইনাস 4√3। তো এবার আমি ওপরে নিচেরে কি গুণ করব, ওপরে নিচে গুণ করব 7 প্লাস 4√3, নিচেও গুণ করব 7 প্লাস 4√3। তাহলে এখানে নিচে দেখো একটা জিনিস হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কোন সূত্রে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকছে 7 প্লাস 4√3, নিচে a এর স্কোয়ার মানে 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস a এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4√3 এর স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে কত হচ্ছে, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর 4√3 স্কোয়ার মানে হচ্ছে কত 48। তাহলে 49 থেকে 48 বিয়োগ করলে নিচে থাকছে 1, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছ 7 প্লাস 4√3। এবার এখানে যোগ করো x প্লাস 1/x। x এর ভ্যালু কত, x এর ভ্যালু বলাই আছে, x এর ভ্যালু হলো কত, x এর ভ্যালু হলো 7 মাইনাস 4√3। আর 1/x এর ভ্যালু এক্ষুনি পেলে কত পেলে 7 প্লাস 4√3। তো প্লাস 4√3 মাইনাস 4√3 কেটে গেল, 7 7 যোগ করলে কত পেলে 14। দেখো কোথায় আছে, অপশন বিতে আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। কোনো ত্রিভুজের উচ্চতা 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে ভূমিকে শতকরা কত % বৃদ্ধি করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কি পড়েছি, হাফ ইন্টু ভূমি ইন্টু কি পড়েছি উচ্চতা। এটা আমরা বহুবার কিন্তু প্র্যাকটিস করেছি এই মক টেস্টে। তো এখানে আমি সাপোজ ধরে নিচ্ছি ভূমি 10, হাফ ইন্টু ভূমি আর দৈর্ঘ্য 10 ধরে নিলাম, উচ্চতাও আমি 10 ধরে নিলাম। তাহলে তখন সেই ক্ষেত্রে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 5, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে, সেই ক্ষেত্রে এরিয়া, এটা কি এরিয়ার সূত্র। তো সেই ক্ষেত্রে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে কত 50 বর্গ একক। এবার কি বলছে, এবার বলছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে ক্ষেত্রফল সে 50 রেখে দেবে কিন্তু উচ্চতাকে 10% হ্রাস করবে। তাহলে আগে আমি উচ্চতা কত ধরেছিলাম, আগে উচ্চতা ধরেছিলাম 10। তাহলে 10-এর থেকে যদি 10% হ্রাস পায়, 10-এর 10%, তো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেলে কত হয় 1। তাহলে 10-এর থেকে 1 বাদ দিলে 9। তাহলে 10-এর 10% মানে কত, 10-এর 10% মানে 9। তাহলে উচ্চতা আমি 1 হ্রাস করে লিখলাম। ভূমি কত হবে, যার ফলে ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ 50 থাকবে। তাহলে এখান থেকে আমার বার করতে হবে কি ভূমি, মানে ভূমি কত হচ্ছে 50 ইন্টু 2/9 মানে 100/9। এবার এখানে একটা জিনিস দেখো যে আগে ভূমি কত ছিল, আগে ভূমি ছিল 10, এখন ভূমি কত হয়েছে 100/9, মানে ভূমি কত বেড়ে গেছে, 1-এর থেকে 10-এর থেকে বিয়োগ করো, 10-এর থেকে এর থেকে 10 বিয়োগ করো, 100/9 মাইনাস 10 বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবে ভূমি কত বেড়ে গেছে। তো 100 মাইনাস 90 মানে 10/9 কিন্তু ভূমি বেড়ে গেছে। তাহলে আগে 10 ছিল, বেড়ে গেছে কত, বেড়ে গেছে 10/9 অংশ। 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, তাহলে এখানে এই 10টা ওপরে চলে যাবে অর্থাৎ 10 ইন্টু 9/10 হবে ইন্টু এখানে 100।
তাহলে 10 আর 10 কেটে গেল, 100/9%, 100/9% মানে 11.1/9%, যেটা আছে অপশন বিতে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে কত? 6 সেন্টিমিটার। উহার ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের আমরা সূত্র পড়েছি কি? ত্রিভুজের উচ্চতার সূত্র। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি পড়ে এসেছি? √3/2 ইন্টু একটা বাহু। তো একটা বাহুকে যদি আমি এ ধরে নিই, তাকে বলতে পারি √3/2 ইন্টু এ। এটাই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, যেখানে এ হলো একটা বাহুর দৈর্ঘ্য। তো এখানে উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তো আমি ইকুয়াল টু 6 বসিয়ে দিলাম। এর ভ্যালু এখান থেকে বার করো। এর ভ্যালু হবে 6 ইন্টু 2/√3। তাহলে 6কে যদি আমি ভাঙি, তাহলে ভাঙলে 3 ইন্টু 2 বলতে পারি বাই√3। √3 আর 3 কাটলে এখান থেকে √3 হচ্ছে, অর্থাৎ 4√3 হচ্ছে কি উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। জানতে চাইছে উহার ক্ষেত্রফল কত হবে। তাহলে এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলে সমবাহু ত্রিভুজের এরিয়ার সূত্র কি, এটাও কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, অর্থাৎ এখানে এর স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 4√3 ইন্টু 4√3। তাহলে 4 আর 4 এখান থেকে কেটে গেল। √3 আর √3 গুণ করলে একটা 3 হচ্ছে, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। দুটো বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 6:7, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি পড়েছি? 4 ইন্টু বাহু, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু এ। তো 4 ইন্টু বাহু, আমি যদি এখানে অনুপাত বলে দিয়েছে কি পরিসীমার অনুপাত, তো আমি সাপোজ একটা বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, মানে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, আর একটা বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম বি। তাহলে তার পরিসীমা কি হবে? তার পরিসীমা হবে 4b। তাহলে এখানে যদি আমি এই দুটোকে আমি কমন নেই, এই দুটোকে যদি আমি রেশিও নেই এই বর্গক্ষেত্র দুটোর পরিসীমার, তাহলে 4 আর 4 উভয় জায়গা থেকে কেটে যাচ্ছে। তাহলে 4 আর 4 কেটে গেলে তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি? প্রথমটার এ মানে কি? এ হলো প্রথমটার বাহুর দৈর্ঘ্য, আর বি মানে দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য। তো এখানে সেম, এখানে বলা আছে পরিসীমা অনুপাত 6:7, মানে প্রথমটার বাহুর দৈর্ঘ্য 6 আর দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য হলো 7। তো ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল মানে জানি আমরা বাহুর স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে 6-এর স্কোয়ার ইসটু 7-এর স্কোয়ার হবে এদের ক্ষেত্রফলের অনুপাত। ইজি কোশ্চেন দেখেই কিন্তু অ্যান্সার করা যায়। 36:49 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি তার ক্ষেত্রফল 432 বর্গমিটার হয়, দৈর্ঘ্য প্রস্থ কত? তো এখানে কি বলেছে? জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য 3x, যদি তার ক্ষেত্রফল 432, তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 3x ইন্টু x। এর ভ্যালুই বলা আছে কত? 432। তাহলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 × 3, 3 × 4 = 12, 3 × 4 = 12, মানে x স্কোয়ারের ভ্যালু পেলে কত? 144। x এর ভ্যালু কত? x এর ভ্যালু পেলে 12, অর্থাৎ প্রস্থ পেলে কত? প্রস্থ পেলে 12। দৈর্ঘ্য পেলে কত হবে? দৈর্ঘ্য হবে 3x, মানে 12 ইন্টু 3, 3×12 হবে কত? 36। তাহলে প্রস্থ 12 আর দৈর্ঘ্য হবে 36 মিটার। কোন অপশানে আছে দেখো? 12 আর 36 আছে দেখো অপশান ডিতে। অপশান নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা আছে, উহাদের পরিধির পার্থক্য বলেছে 88 মিটার, রাস্তাটির প্রস্থ কত? ভালো কোশ্চেন। এখানে কি বলেছে? একটা বৃত্তাকার বাগান আছে, সাপোজ করো এই লালটা হলো বৃত্তাকার বাগান, এবং বৃত্তাকার বাগানের পাশ দিয়ে একটা বৃত্তাকার এরকম সবুজ কালারের যেটা মার্কিং করছে, এটা বৃত্তাকার রাস্তা আছে। তো এদের দুটোর যে পরিধির পার্থক্য, মানে বৃত্তাকার বাগান আর বৃত্তাকার রাস্তার যে পরিধির পার্থক্য, সেটাই কত বলা আছে? বলা আছে 88 মিটার। তো সাপোজ ধরো আমি এখান থেকে ধরে নিচ্ছি, এখানে বার করতে বলেছে রাস্তাটার প্রস্থ কত, মানে এইটুকু অংশ, এই যেটা কালো দিয়ে মার্কিং করছি তীর দিয়ে, এইটুকুর অংশর প্রস্থ কত সেটা জানতে চাইছে। তো সাপোজ আমি এখান থেকে ধরে নিই যে বৃত্তাকার যে বাগান, তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ধরে নিলাম আর
আর রাস্তা সমেত বাগানের ব্যাসার্ধ আমি ধরে নিলাম বড় হাতের আর। তাহলে ছোট হাতে হার কি ধরলাম, শুধুমাত্র বাগানের ব্যাসার্ধ, আর বড় হাতে হার ধরলাম রাস্তা সমেত বাগানের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমি রাস্তা সমেত বাগানের পরিধি বার করতে পারবো কি করে, 2 পাই বড় হাতের আর, আর রাস্তা বাদ দিয়ে মানে শুধুমাত্র বাগানের পরিধি কত, 2 পাই ছোট হাতের আর, এদের ডিফারেন্সটাই বলে দিয়েছে 88 মিটার। তাহলে এখান থেকে কমন যাচ্ছে দেখো 2 পাই বড় হাতের আর মানে ছোট হাতের আর ইকুয়াল টু 88 মিটার। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এই যেটুকু আমি বললাম রাস্তার প্রস্থ এইটা বার করতে বলেছে, এটা কি, এটা অ্যাকচুয়ালি কিন্তু বড় হাতের আর থেকে ছোট হাতের আর বাদ দিলে এটাই হবে কি, এটাই হবে রাস্তার প্রস্থ অর্থাৎ রাস্তার ব্রেথ। তাহলে এখান থেকে আমরা বড় হাতের আর থেকে ছোট হাতের আর এর মানটা বার করতে পারলেই এখান থেকে অ্যান্সার কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে পায়ের মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু বড় হাতের আর এর থেকে ছোট হাতের আর বিয়োগ মানে রাস্তার প্রস্থ, এটা ইকুয়াল টু 88। 22 দিয়ে কাটো, 22 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে এখান থেকে থাকছে 2, বড় হাতের আর থেকে ছোট হাতের আর মানে রাস্তার প্রস্থ পেয়ে গেলে 7 দুগুণ কত হচ্ছে 14 মিটার। তো এখানে দেখো আছে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি চামড়ার বল তৈরি করলে প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ সেমিতে 3 টাকা 50 পয়সা হিসাবে এত টাকার চামড়া লাগে, বলটির ব্যাস কত। তো একটা বল যখন হবে সেটাকে আমরা ইংলিশে কি বলি, স্পেয়ার। কি বলা হয়, স্পেয়ার। এই স্পেয়ারের বক্রতলের ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া, সারফেস এরিয়া কি হবে, সারফেস এরিয়ার সূত্র হবে 4πr²। তো এই বক্রতলেই কিন্তু চামড়াটা লাগাবে, তো বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম, বক্রতলের ক্ষেত্রফল পেলাম 4πr²। তো এখানে বলেছে যে একটি চামড়ার বল তৈরি করলে প্রতি বর্গ সেমিতে 3 টাকা 50 পয়সা হিসাবে এত টাকার চামড়া লাগে। তাহলে এখানে আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, কারণ এখানে ব্যাস জানতে চাইছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², প্রতি বর্গ সেমিতে কত টাকা লাগছে 3 টাকা 50 পয়সা, গুণ করলাম টোটাল কত টাকা হচ্ছে, তো এর সঙ্গে গুণ করলে টোটাল টাকা সেটা দেখো এখানে বলা আছে 86.24 টাকা। তো এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে হচ্ছে 100, এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে হচ্ছে 100, এখান থেকে 100 কেটে গেল। এবার এখান থেকে কাটাকুটি করো, ফার্স্টে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এখান থেকে পাচ্ছ কত, 4 2 8, এখান থেকে পাচ্ছ 4 1 4, 2 2, 4 5 20, 4 6 24। এবার দেখো 7 দিয়ে যাচ্ছে, এখানে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটো 3 7 21, 0 27 56। এবার এখানে একটা জিনিস দেখো, এই পায়ের মানটা বসিয়ে নাও সেকেন্ড লাইনে, 22/7 r², এখানে আছে 50 ইকুয়াল টু 308। 22 দিয়ে কাটো, 22 দিয়ে কাটলে 22 1 22 আর থাকছে কত 8 মানে 88, 4 দিয়ে 14, 22 দিয়ে কাটলে 14 হলো। এবার এখানে দেখো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে এখান থেকে পাচ্ছ 25। তো এখান থেকে পাচ্ছ r² মানে কত, r² মানে 7 × 7, কারণ এই সাইডের নিচে 7টা উপরে চলে গেল আর 25টা নিচে চলে আসলো। তো r এর স্কোয়ার মানে 7 × 7/25, স্কোয়ার উঠে গেলে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল হলে এখান থেকে পাবে 7 আর 25-এর বর্গমূল করলে 5, 7/5 হবে কি, 7/5 হবে ব্যাসার্ধ। এবার 7/5 এখান থেকে পেলে কি ব্যাসার্ধ, ব্যাস জানতে চাইছে কোশ্চেন, ভালোভাবে পড়বে, এখানে কিন্তু জানতে চাইছে ব্যাস। ব্যাস মানে কি 2 × ব্যাসার্ধ মানে 2 × 7/5, তার মানে হচ্ছে কত 14/5, ভাগ করো 5 2 10, 5 2 10 হলে এখানে থাকছে 4, 4 থাকলে 5 8 40, 2.8 এখানে অ্যান্সার আসছে, যেটা আছে দেখো অপশন নাম্বার ডিতে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি বর্গাকার পার্কের পরিসীমা বলে দিয়েছে কত, 480 মিটার। ওই পার্কের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া একটা পথ আছে, তাহলে পথটার ক্ষেত্রফল কত। তো এখানে কি বলেছে, বর্গাকার একটা জমি, এর বাইরে দিয়ে কি আছে, বাইরে দিয়ে 5 সেন্টিমিটার চওড়া, বাইরে দিয়ে
5 সেন্টিমিটার করে চওড়া একটা রাস্তা আছে। এই যে এখানে দৈর্ঘ্যটা এই যে লাল দিয়ে আঁকছি এটা কি 5 সেন্টিমিটার, এটাও কত, এটাও 5 সেন্টিমিটার, ওপরে এখান থেকে এটাও 5 সেন্টিমিটার, এখান থেকে এটাও কিন্তু 5 সেন্টিমিটার। তো এখানে ফার্স্টে বলেছে বর্গাকার পার্কের ভেতরে কালো দিয়ে যেটা গেছে ওটা বর্গাকার পার্ক, তার পরিসীমা বলেছে কত 480। তো পরিসীমা 480, তো বর্গাকার ক্ষেত্রে পরিসীমা মানে কি 4a, মানে 4 ইন্টু বাহু। তো এখান থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো 4 এর ভ্যালু বলা আছে 480, এর ভ্যালু কত হবে 4 দিয়ে ভাগ করলে 120। তো এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 120, এটাও 120, প্রত্যেকটা 120। এবার 120-র সাথে এই বাইরের বাহু যখন যোগ করব, তো এইটুকু কি, এইটুকু হলো 120, কিন্তু এখান থেকে এইটুকু মানে এই যে টুকু ভাগটা আর এইটুকু ভাগ, এটা 5 আর 5 যোগ করলে কত হচ্ছে 10। তো এই 10 যখন এর সঙ্গে যোগ করব তাহলে আমরা বর্গক্ষেত্রের একটা বাহুর মানে রাস্তা সমেত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 120 আর 10 যোগ করলে কত পাচ্ছ 130। এবার দেখো এখানে বলেছে একটি পথ, এই যে পথটা আছে পথটার ক্ষেত্রফল কত বার করতে বলেছে। তাহলে পথ সমেত বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 130, তাহলে পথ সমেত ক্ষেত্রফল কত হবে বাহুর স্কয়ার মানে 130-এর স্কয়ার, আর পথ বাদ দিয়ে বাহুর দৈর্ঘ্য কত 120, তাহলে তার ক্ষেত্রফল কত হবে মানে পথ বাদ দিয়ে বর্গাকার জমির ক্ষেত্রফল হবে 120-র স্কয়ার। তো এই দুটো ডিফারেন্স করলেই আমরা পেয়ে যাব পথের ক্ষেত্রফল। তাহলে পথের ক্ষেত্রফল এখান থেকে 130 প্লাস 120, সূত্রে বসাচ্ছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 130 মাইনাস 120, তো এখান থেকে যোগ করলে পাচ্ছ 0, 3 আর 2 যোগ করলে 5, 1 1 2, আর এখান থেকে বিয়োগ করলে 10, মানে 2500 বর্গ মিটার এর অ্যান্সার হবে রাস্তার ক্ষেত্রফল। অপশন বি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি 10 টাকার নোটের মাপ 5 ইঞ্চি 2 ইঞ্চি, 100টি 10 টাকার নোট হাফ ইঞ্চি পুরু। 10 টাকার নোট কত বেশি পরিমাণ টাকা 10 ইঞ্চি এত ইঞ্চি মাপের বাক্সে শোয়ানো যাবে। তো বাক্সের আয়তন ফার্স্টে বার করে নাও। এখানে বাক্সের আয়তন কি বলেছে 10 ইঞ্চি 6 ইঞ্চি এবং 2 ইঞ্চি। তাহলে গুণ করো, গুণ করলে 6 দুগুণ 12, 120 ঘন ইঞ্চি, 120 ঘন ইঞ্চি হবে কি বাক্সর ক্ষেত্রফল। এবার নোটের ক্ষেত্রফল কি বলেছে, এখানে 10টা নোট বলেছে, 10টা না সরি এখানে 100টা নোট বলেছে। তো এখানে বলেছে দেখো 5 ইঞ্চি 2 ইঞ্চি এটা হবে নোটের মাপ। এবার বলেছে যে নোটের পুরু মানে 100টা নোট যদি হয় 10 টাকার নোট, তাহলে নোটের পুরু হয় কত হাফ ইঞ্চি। তাহলে এখান থেকে 100টা নোটের জন্য নোট 100টা নোটের জন্য আয়তন পেয়ে যাচ্ছ। তো এখান থেকে 2 আর 2 কেটে গেলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত 5 ইঞ্চি পেয়ে যাচ্ছ, 5 ঘন ইঞ্চি পাচ্ছ 100টা 5 ঘন ইঞ্চি। এটা পাচ্ছ কি, এটা পাচ্ছ 100টা 10 টাকার নোটের জায়গা মানে কতটা জায়গা লাগবে। তো এবার টোটাল বাক্সের জায়গায় 120 ঘন ইঞ্চি এবং 100টা নোটের জন্য কত 100টা 10 টাকার নোটের জন্য 5 ঘন ইঞ্চি জায়গা দরকার। তাহলে 120 দিয়ে 5কে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাচ্ছ কতটা 24টা এরকম 100টা 10 টাকার নোট রাখা যাবে। তো এবার জানতে চাইছে যে ওই বাক্সে কত টাকা রাখা যাবে। তাহলে 24টা এরকম 100টা বান্ডেল রাখা যাবে। 100টা বান্ডেল কত টাকার 10 টাকার, তাই এখানে 24টা 100টা বান্ডেল রাখা যাবে। 100 টাকা মানে 100টা বান্ডেল কিন্তু রাখা যাবে এরকম 24টা, তাই 24-এর সঙ্গে 100 গুণ করা এবং কত টাকা 10 টাকার নোট আছে তাই এর সঙ্গে 10 গুণ করেছি। অ্যান্সার হবে কত 24,000 টাকা থাকবে সেই বাক্সে রাখা যাবে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি আজকের ক্লাসে যে 30টা কোশ্চেন করানো হলো অ্যারিথমেটিকের ওপর থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।